আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি নাজিয়াত শাহরিন। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সংবিধান সংস্কার পরিষদ ও গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নে গুরুত্ব দিচ্ছে ঐকমত্য কমিশন, বদিউল আলম মজুমদার। কাল থেকে আবার সংলাপ শুরু। নির্বাচন বানচাল করতে পিআর এর দাবিতে আন্দোলন, মন্তব্য সালাউদ্দিনের। প্রশাসন সহ দেশের গুরুত্বপূর্ণ জায়গায় ইসলামপন্থী একটি রাজনৈতিক দলের সমর্থকদের বসানো হচ্ছে, অভিযোগ রিজভীর। ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নয় জামায়াতে ইসলামী, বললেন দলটির আমির। দ্বন্দ্ব বিভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। ফেব্রুয়ারিতে শেখ হাসিনার আমলের মতো প্রহসনের নির্বাচন করতে যাচ্ছে সরকার, মন্তব্য জিএম কাদেরের। ধর্মীয় ও সাম্প্রদায়িক রাজনীতি থেকে নারীদের সতর্ক থাকার পরামর্শ। এবং কেন্দ্রীয় শহীদ মিনারের সর্বস্তরের মানুষের ফুলেল শ্রদ্ধায় ভাষা সৈনিক আহমদ রফিককে শেষ বিদায়, জানাজা ছাড়াই বারডেম হাসপাতালে দেহদান। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সংবিধান সংস্কার পরিষদ ও গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নে গুরুত্ব দিচ্ছে ঐকমত্য কমিশন। এ বিষয়ে রাজনৈতিক ঐকমত্য প্রতিষ্ঠায় কাল থেকে শেষ দফায় বৈঠক শুরু হবে রাজনৈতিক দলগুলোর সাথে। কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার আশা করছেন 15 অক্টোবরের মধ্যে ঐকমত্যের মাধ্যমে চূড়ান্ত করা হবে জুলাই সনদ। তবে ঐকমত্য না হলে আগামী সংসদ দ্বিকক্ষ হওয়ার সম্ভাবনা কম বলেও জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। দফায় দফায় বৈঠক আর আলোচনা করেও বহুল আলোচিত জুলাই সনদের কোনো সূরাও হয়নি এখনো। একদিকে গুরুত্বপূর্ণ ইস্যুতে রাজনৈতিক অনৈক্য, অন্যদিকে বাস্তবায়ন পদ্ধতি নিয়ে ঘুরপাক খাচ্ছে আলোচনা। এর মধ্যে 15 অক্টোবর মেয়াদ শেষ হবে জাতীয় ঐকমত্য কমিশনের। রোববার শেষ দফায় রাজনৈতিক দলগুলোর সাথে শুরু হবে আলোচনা। 10-12 দিন বিরতি হয়েছে। বিরতির আগে রাজনৈতিক দলগুলো আকাঙ্ক্ষা ব্যক্ত করেছিল তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে তারা ঐক্যমতে বুঝতে পারে কিনা সে ব্যাপারে একটা প্রচেষ্টা চালাবে। তাদের কাছ থেকে জানতে চাইব যে তারা যেসব আলাপ আলোচনা করেছে তার ভিত্তিতে এই জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ব্যাপারে এবং এই ব্যাপারে আইনি বাধ্যকতা সৃষ্টি করার ব্যাপারে তারা কোনো ঐক্যমতে পৌঁছেছে কিনা। আশা করি যে তারা ঐক্যমতে পৌঁছেছে কিংবা ঐক্যমতে পৌঁছার কাছাকাছি এসেছে এবং ওই দিনের আলাপ আলোচনার ভিত্তিতে আমরা একটা সমন্বিত সিদ্ধান্তে পৌঁছতে পারবো। 84টি সংস্কার প্রস্তাব নিয়ে তৈরি হচ্ছে জুলাই জাতীয় সনদ, যার 8-10টি বিষয়ে নোট অব ডিসেন্ট দিয়েছে বিএনপি ও সমমনা দলগুলো। অন্তর্বর্তী সরকারের আমলে নয়, আগামী সংসদেই সংবিধান সম্পর্কিত প্রস্তাবগুলোর বাস্তবায়ন চায় বিএনপি। অন্যদিকে নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়ন এবং এ নিয়ে গণভোটের পক্ষে জামাত, আর গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংবিধান সংস্কার চায় এনসিপি। এদিকে বিশেষজ্ঞদের পরামর্শ জুলাই সনদ বাস্তবায়নে বিশেষ সাংবিধানিক আদেশ জারি করা। এসব মতামত ও পরামর্শ আমলে নিয়ে প্রস্তাব চূড়ান্ত করছে ঐকমত্য কমিশন, যেখানে গণপরিষদের পরিবর্তে সংবিধান সংস্কার পরিষদ এবং গণভোটকে গুরুত্ব দেওয়া হচ্ছে। একটা পক্ষ তো বলে যে এটা আগামী সংসদ বাস্তবায়ন করবে, কিন্তু অধিকাংশ দলই কিন্তু এর বিপক্ষে। অধিকাংশ দলই চায় যে সরকারের আমলেই এগুলো বাস্তবায়িত হোক। তো এই জন্য কনস্টিটিউশন অর্ডার, সংবিধান অর্ডার, এই ধরনের প্রস্তাব আছে আমাদের বিশেষজ্ঞদের পক্ষ থেকে। কনস্টিটিউশন অর্ডার মাধ্যমে যেগুলো গৃহীত হবে সেগুলো গণভোটের মাধ্যমে এগুলো জনগণের সম্মতি নেওয়া হবে। তারপরে গণপরিষদের প্রস্তাবও আছে এবং একই সাথে গণপরিষদ এবং সংসদ একই বডি দুইটা দায়িত্ব পালন করার এইরকম প্রস্তাবও আছে। ডক্টর বদিউল আলম মজুমদার জানান, রাজনৈতিক অনৈক্যের কারণে আগামী সংসদ দ্বিকক্ষ হওয়ার সম্ভাবনা খুবই কম। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ প্রতিষ্ঠার বিষয়ে বেশিরভাগ রাজনৈতিক দল একমত হলেও এর গঠন প্রক্রিয়া নিয়ে ঐকমত্য না হওয়ায় তা ঝুলে যেতে পারে। এই নির্বাচনের মাধ্যমে হওয়ার সম্ভাবনা খুব ক্ষীণ, যদি না কোনো মিরাকল ঘটে। যখন জুলাই জাতীয় সনদ তারা সংবিধানে অন্তর্ভুক্ত করবে তখন তারা সিদ্ধান্ত দিতে পারে যে তারা একটা উচ্চকক্ষ গঠনের তারা সিদ্ধান্ত দিতে পারবে। বিএনপি যেভাবে দ্বিকক্ষ চায় যে নিম্নকক্ষের আসনের অনুপাতে উচ্চকক্ষের আসন ভাগ হবে, কিন্তু অধিকাংশ দল চায় সংখ্যানুপাতিক পদ্ধতিতে উচ্চকক্ষ নির্বাচিত হবে। দলগুলোর মধ্যে ঐকমত্য না হলে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে সুপারিশমালা চূড়ান্ত করে 9 অক্টোবরের মধ্যে সরকারের কাছে জমা দিতে চায় ঐকমত্য কমিশন। ইকরামুল হক সায়েম,
এটিএন বাংলা, ঢাকা। নির্বাচন বানচাল করতে সংখ্যানুপাতিক পদ্ধতি বা পিআর এর দাবিতে কিছু দল আন্দোলন করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। এর ফলে পতিত স্বৈরাচারে ফিরে আসার সুযোগ সৃষ্টি হতে পারে বলেও আশঙ্কা জানান তিনি। এদিকে বিএনপির মুখপাত্র রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন প্রশাসন সহ দেশের গুরুত্বপূর্ণ জায়গায় ইসলামপন্থী একটি রাজনৈতিক দলের সমর্থকদের বসানো হচ্ছে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠা, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে আলোচনা সভায় যোগ দেন সমমনা বিভিন্ন দলের শীর্ষ নেতারা। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠানে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান শঙ্কা প্রকাশ করে বলেন, জুলাই সনদের বাস্তবায়ন অন্তর্বর্তী সরকারের আমলে সম্ভব নয়। এই এনসিপির নেতারা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তারা এই উপদেষ্টাদের নিয়োগকর্তা। সুতরাং নাহিদ ইসলাম যে কথা বলছেন যে কিছু উপদেষ্টার উপরে আস্থা রেখে আমাদের ভুল হয়েছে, ভুলটা আপনারা করেছেন। ভুল গণ অধিকার পরিষদ করে নাই, ভুল বিএনপি করে নাই, অন্য দল করে নাই, ভুল আপনারা করেছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, যারা আওয়ামী লীগের অধীনে প্রহসনের জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেছে তারা এখন জামাতের সাথে যুগপৎ আন্দোলনে নেমেছে। যারা আজকে পিআর করছে তাদের উদ্দেশ্য শুধু বলি, যে কয়টা রাজনৈতিক দল নিয়ে আপনারা মাঠে এই সমস্ত বক্তব্য দিচ্ছেন তারা কারা এবং তাদের সাথে আপনারা যা আন্দোলন করছেন প্রকাশ করুন তাদের 2024 সালের 7 জানুয়ারিতে কি ভূমিকা ছিল। সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের বিরোধিতা করে তিনি বলেন, দেশের 56% মানুষ পিআর বোঝে না। পিআর মানে আমি অনেক সময় বলেছি এটা পার্মানেন্ট রেস্টলেসনেস, এটা স্থায়ীভাবে অস্থিরতা সৃষ্টি করে, অস্থিতিশীলতা সৃষ্টি করে রাষ্ট্রে। পৃথিবীর যে সমস্ত দেশে এটা এক্সপেরিমেন্ট হয়েছে সেই সমস্ত দেশের নজির আপনারা খুব দেখুন। আপনারা খুব সম্প্রতি দেখবেন নেপালের রাজনৈতিক পরিস্থিতি, সেখানেও পিআর বিদ্যমান। কখনো স্থায়ী সরকার ব্যবস্থা থাকে না, স্থিতিশীল সরকার ব্যবস্থা থাকে না। এদিকে আরেক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নির্বাচন ঘিরে নতুন নতুন ইস্যু তৈরি করে যারা বিভ্রান্তি সৃষ্টি করতে চায় তাদের দেশের মানুষ প্রতিহত করবে। একটি ইসলামপন্থী রাজনৈতিক দলের লোকজনদেরকে খুব কৌশলে নানাভাবে তাদেরকে বসানো হয়েছে। এটা দিয়ে কিন্তু অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না। জনগণ প্রত্যক্ষ করছে, আমরাও প্রত্যক্ষ করছি কোন কোন গুরুত্বপূর্ণ পদে এই সমস্ত বিশেষ রাজনৈতিক দলের মনোভাবাপন্ন প্রশাসক এবং আমলাদেরকে বসানো হচ্ছে। অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ অ্যাব এর নবগঠিত কমিটির নেতাদের নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে তিনি এসব কথা বলেন। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নয় জামায়াত ইসলামী, এমন মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর মগবাজারা আল ফালাহ মিলনায়তনে কেন্দ্রীয় উলামা কমিটির উদ্যোগে দেশের দায়ী ও ওয়াইজ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। পরস্পরের বিরুদ্ধে দ্বন্দ্ব বিভেদে না জড়িয়ে সকলকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান তিনি। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক গোল টেবিল বৈঠকে ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন, কেউ কেউ এখন ক্ষমতায় আসার জন্য ইসলামের বিরুদ্ধে কথা বলছে। খায়রুল ইসলামের রিপোর্ট। দাও ও ওয়াইজ সম্মেলনে অংশ নিতে রাজধানীর মগবাজার আলফালা মিলনায়তনে মিলিত হন দেশের নানা প্রান্ত থেকে আসা আলেম সমাজের প্রতিনিধিরা। সারা দেশের 5 শতাধিক আলেম ওলামাদের এ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান ও দলটির শীর্ষ পর্যায়ের নেতারা। মাথা নোয়ানোর মানে হচ্ছে আল্লাহ তাআলার দরবারে বিনয়ী হওয়া। এ সময় জামায়াতের আমির দেশকে এগিয়ে নিতে পরস্পরের বিরুদ্ধে দ্বন্দ্বে না লিপ্ত হয়ে সকলকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান। জাতি একটা ইস্পাত কঠিন ঐক্য দেখতে চায়। জাতি চায় যে ইসলামের মৌলিক বিষয়ে, জাতীয় জীবনে প্রয়োজনীয় বিষয়ে উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ থাকবেন। ডাক্তার শফিকুর রহমান আরো বলেন, আলেমরা শুধু মসজিদের নেতৃত্ব নয়, জাতিরও নেতৃত্ব দেবে। যখন কোনো জাতি সংকটে পড়ে তখন সেই জাতিকে ওই জাতির আলেম বা শিক্ষিত লোকদের দায়িত্ব হচ্ছে তারা পথ দেখাবেন, তারা হবেন জাতির রাহবার। এই সংকটে কোরআন এবং সুন্নাহর আলোকে উলামায়ে কেরাম যদি জাতিকে পথ দেখান, আশা করা যায় যে জাতি পথ পাবে এবং উপকৃত হবে।
এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আগামীর বাংলাদেশ শীর্ষ গোল টেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম বলেন, ৭১ পরবর্তী যারাই এ দেশ শাসন করেছে তারা কেউই ইসলামের পক্ষে কাজ করেনি। প্রত্যেক শাসকের চিন্তা ছিল ভিন্ন চিন্তা। ইসলামকে স্টাবলিশ করা কোনো চিন্তা কার মধ্যে ছিল না, পড়ার মধ্যে ছিল না, আলোচনার মধ্যে ছিল না, শাসকদের কাজের মধ্যে ছিল না, আমাদের কার মধ্যে ছিল না এটা যে সংখ্যাগরিষ্ঠ মুসলমানরা এদেশকে স্বাধীন করেছে ইসলামের জন্য, কাজে ইসলামকে স্টাবলিশ করা উচিত, ইসলামকে বাস্তবায়ন করা উচিত, এই চিন্তা আমাদের অনেকের মধ্যে ছিল। আওয়ামী লীগ যে নীতিতে দেশ পরিচালনা করছে, বিএনপিও সেই নীতিতে দেশ পরিচালনা করতে চায় বলেও জানান ইসলামী আন্দোলনের নেতারা। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। আওয়ামী লীগের মতো করে অন্তর্বর্তী সরকারও প্রহসনের নির্বাচনের আয়োজন করতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের। মহিলা পার্টির মতবিনিময় সভায় তিনি আরও বলেন, আগে শেখ হাসিনা নানা পরিস্থিতি তৈরি করে রাজনৈতিক দল ও ভোটারদের নির্বাচনের বাইরে রাখত, এবার সরকার নির্বাহী আদেশে একই কাজ করছে। জামায়াত ও এনসিপি জাপাকে নির্বাচনের বাইরে রাখতে চাইলেও বিশেষ কারণে বিএনপি জাপাকে নির্বাচনে চায় বলে জানান জি.এম. কাদের। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। নির্বাচনকে সামনে রেখে মহিলা পার্টিকে পুনর্গঠন করতে এই মতবিনিময় সভার আয়োজন। এতে জামাত ও এনসিপিকে সরকারি দল এবং বিএনপিকে আধা সরকারি দল আখ্যা দিয়ে পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের বলেন, শেখ হাসিনার সময় নির্বাচন হতো আমি আর ডামি, এখন নির্বাচন হবে সরকারি আর আধা সরকারি দলের প্রার্থীদের। শেখ হাসিনা ছিল দলের লোকের সঙ্গে দলের লোকের প্রতি, এখানে সরকারি দলের সঙ্গে আধা সরকারি দলের কম্পিটিশন। প্রতিপক্ষ সেভাবে আমরা দেখছি না। এটা নির্বাচনের নামে একটা প্রহসন হবে, কিছুটা হলেও শেখ হাসিনার মতো একেবারে পূর্ব নির্ধারিত দল সম্ভাবনা আছে। বিএনপি নিজেদের স্বার্থে জাপাকে নির্বাচনে চায় বলে মন্তব্য করেন তিনি। বিএনপির সমস্যা হয়ে গেছে যে সরকারি দলের সঙ্গে আধা সরকারি দল, সেখানে সরকারি দল যদি পার্টিসিপেট না করে শুধু আধা সরকারি দল দিয়ে তো নির্বাচন হবে না। সেই কারণে জাতীয় পার্টির একটা ভূমিকা রাখার প্রশ্ন দেখা দিয়েছে। আধা সরকারি দল বিএনপি এটা থেকে বেরিয়ে আসার জন্য তারা মনে করছেন যে একতরফা নির্বাচনটাকে যদি না করতে হয় তাহলে আমাদেরকে হয়তো জাতীয় পার্টিকে আনতে হবে। এ সময় ধর্মীয় ও সাম্প্রদায়িক রাজনীতি থেকে নারীদের সাবধান থাকার আহ্বান জানান জি.এম. কাদের। আমাদের দেশের সাম্প্রদায়িক দল চাপিয়ে দেওয়া মানে আমি মনে করি যে একটা যে পোশাক আমাদের জন্য সুটেবল নয় সেই পোশাকে জোর করে আমাদেরকে পরিয়ে দেওয়া। মহিলারা ঘরে ঘরে গিয়ে বলবেন কখনো এই চক্রে পড়বেন না, এই চক্রে গিয়ে আপনারা ঘরের ভিতরে গৃহপালিত জন্তুর মতো জীবনযাপন করতে হবে। জোর করে সংস্কার চাপিয়ে দেওয়া হলে জাপা তা মানবে না জানিয়ে একতরফা নির্বাচন হলে জাতীয় পার্টি অংশ নেবে না বলেও হুঁশিয়ারি দেন দলটির চেয়ারম্যান। এইরকম সাজানো একতরফা নির্বাচনে আমরা যাব কি যাব না। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। নারী কমিশনের সুপারিশ বাস্তবায়ন না হওয়াকে দুঃখজনক বলেছেন জাতীয় ঐকমত্যে কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার। জাতীয় প্রেস ক্লাবে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। এ সময় জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কন্যা শিশু সুরক্ষার বিষয়টিকে সব রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত করার দাবি জানান ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। মিজান শাহজাহানের রিপোর্ট। আমরা ধারণা করি জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরাম আয়োজিত সংবাদ সম্মেলনে কন্যা শিশু পরিস্থিতি পর্যবেক্ষণ রিপোর্ট উপস্থাপন করেন সংগঠনটির জাতীয় সমন্বয়ক সৈয়দা আহসানা জামান এনি। কন্যা শিশু বা নারী নির্যাতনের বিষয় থানায় রিপোর্টিং বা পত্রিকায় বেশিরভাগ ক্ষেত্রে তখনই প্রকাশিত হয় যখন নির্যাতনের কারণে কন্যা শিশু এবং নারীর মৃত্যু বা অঙ্গহানি হয়। পরে জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরামের সভাপতি ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, নারী বৈষম্যের দায় এড়াতে পারে না পুরুষতান্ত্রিক সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা। নারীর রাজনৈতিক ক্ষমতায়নের বিষয়ে কিছু বিষয়ে আমরা একমত হয়েছি যেগুলো খুব একটা সন্তোষজনক নয়। আমাদের নারীর যে ন্যায্য রাজনৈতিক অধিকার পরাজিত হয়েছে, সেই আলোচনায় জয়ী হয়েছে পুরুষতন্ত্র। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান ও এটিএন বাংলার পরিচালক বার্তা হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, পরিবার, সমাজ ও রাষ্ট্র সমন্বিত উদ্যোগ না নিলে শুধু সরকারের কাছে নারীর সুরক্ষা আশা করা যায় না। কন্যা শিশুর প্রতি যে আমরা নিপুণ সেটা কিন্তু আমরা কমাতে পারিনি। কন্যা শিশুকে তার ট্রমাটাইজ অবস্থা আত্মহত্যা করার প্রবণতাকে আমরা সেখানে নিয়ে আসতে পারিনি। জুলাই কন্যারা সবচেয়ে বেশি অগ্রগণী ভূমিকা পালন করেছে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েদের হল কারা ভেঙে বেরিয়েছে, জুলাই কন্যারা
তাদের প্রতি যদি সম্মান রাখা সম্ভব না হয়, আমরা তাহলে আমাদের জুলাই আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে পারবো না। যারা আগামীতে নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছেন, তারা তাদের নির্বাচনী ম্যানিফেস্টোে যদি কন্যা শিশু সুরক্ষার জন্য তারা তাদের ম্যানিফেস্টো উল্লেখ করেন, তাহলে আমি মনে করি আজকে যারা কন্যার মারা রয়েছেন, বাবারা রয়েছেন, সমাজে যারা রয়েছেন, পরিবারে যারা রয়েছেন, তারা তাদের সেই রাজনৈতিক দলগুলোর প্রতি তাদের দুর্বলতা বাড়তে পারে। প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের পরিচালক নিশাত সুলতানার মতে, পুরুষতান্ত্রিক মানসিকতা বারবার নারীর কণ্ঠ চেপে ধরছে। 2002 সাল থেকে শুরু হয়েছে কন্যা শিশু দিবস উদযাপন। আজ আমরা 2025 সাল, অর্থাৎ একটি প্রজন্ম কিন্তু কন্যা শিশু থেকে আজকে নারী হয়ে গেছে। কিন্তু এখনো আমরা বলছি কন্যা শিশুর নিরাপত্তার কথা। কন্যা শিশুদের জন্য আমরা সেই পরিবেশ দিতে পারিনি এবং আমাদের সেই পুরুষতন্ত্র আমাদের বারবার আমাদের গলা রোধ করছে। বক্তারা বলেন, গত বছরের জানুয়ারি থেকে আগস্টে 20 জন কন্যা শিশু রহস্যজনকভাবে মারা গেছে। এই বছর একই সময়ে এই সংখ্যাটি দাঁড়িয়েছে 50 জনে। দ্রুত বিচার ও কঠোর শাস্তি নিশ্চিত করা গেলে অপরাধীর সংখ্যা কমতো বলে অভিমত তাদের। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। ফুলেল শ্রদ্ধা আর ভালোবাসায় চিরবিদায় জানানো হলো ভাষা সংগ্রামী কবি আহমদ রফিককে। রাজধানী কেন্দ্রীয় শহীদ মিনারে তাকে শেষ বিদায় জানাতে জড়ো হন সর্বস্তরের মানুষ। আহমদ রফিকের মৃত্যুর সাংস্কৃতিক অঙ্গনে অপূরণীয় ক্ষতি বলছেন তার গুণগ্রাহীরা। পরে শেষ ইচ্ছে অনুযায়ী ইব্রাহিম মেডিকেল কলেজ হাসপাতালে আহমদ রফিককে দেহ দান করা হয়। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। ন্যায়, সত্য ও মানুষের অধিকার প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে আহমদ রফিক লিখেছিলেন, স্বদেশ এখন মানচিত্রে আঁকা, সুশ্রী রঙিন পতাকায় লেখা। তবুও খুঁজে ফিরি সবার স্বদেশ, জানি না সে চাওয়া কবে হবে শেষ। স্বপ্ন কতটা বাস্তব হলো সেই আকুতি রেখেই চিরবিদায় নিলেন এই ভাষা সংগ্রামী। যে 4 জনের হাত ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে শহীদ মিনার গড়া হয়, তার একজন ছিলেন ভাষা সংগ্রামী কবি রফিক। বিদায় ক্ষণে শেষ শ্রদ্ধা জানাতে এখানেই আনা হয় তাঁর মরদেহ। বাংলাদেশের অভ্যুদয় বাংলাদেশকে একটা উচ্চ জায়গায় নিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি করেছে, যেগুলো আমরা অনেক সময় শনাক্ত করি না। তিনি কিন্তু সমগ্র বাংলা সাহিত্যকে, সংস্কৃতিকে প্রভাবিত করেছেন। সাহিত্য সাধনার মধ্য দিয়ে সমাজে পরিবর্তন আনতে চান আহমদ রফিক তার একজন উজ্জ্বল দৃষ্টান্ত। তার প্রতি আমাদের ঋণ থাকবে, এই ঋণ আমাদেরকে স্বীকার করতে হবে। সম্পর্কে জানা, এটা আমাদের জানাতে আসছেন আপনাদের মাধ্যমে, সবার মাধ্যমে দায়িত্ব। বাংলা একাডেমি পুরস্কার 21 পদক পেয়েছেন ঠিকই, কিন্তু এখনো স্বাধীনতা পদক তিনি পাননি। আমি সরকারের কাছে অনুরোধ করব যে তাকে যেন স্বাধীনতা পদকটি দেওয়া হয়। কবির প্রতি ভালোবাসা জানাতে ছুটে আসেন রাজনীতিবিদ, শিক্ষাবিদ, লেখক ও গবেষক সহ তার অনুরাগীরা। তারা বলেন, সংস্কৃতি জগতের বটবৃক্ষ হারালো বাংলাদেশ। ভাষার সৈনিক, অনন্য সাহসী ভূমিকার জন্য তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। তার ঐতিহাসিক অবদানকে আমরা স্বীকৃতি দেই, এই জাতি স্বীকৃতি দেয়। তার কর্মের মধ্য দিয়ে তিনি জীবিত থাকবেন। আমি তার আত্মার মাগফিরাত কামনা করি। ব্যক্তিগতভাবে তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং আমি আশা করি যে তার কাজগুলো টিকে থাকবে আরো হাজার হাজার বছর ধরে। আহমদ রফিকের লিখিত ও সম্পাদিত গ্রন্থের সংখ্যা 100-ও বেশি। অনবদ্য নানা সৃষ্টির জন্য 21 পদক, বাংলা একাডেমি পুরস্কার সহ বহু পুরস্কার ও পদক পেয়েছেন তিনি। এই ভাষা সংগ্রামীর সব সৃষ্টি আহমদ রফিক ফাউন্ডেশনে রাখা হবে বলে জানিয়েছে তাঁর পরিবার। আমি খুব দুশ্চিন্তায় ছিলাম যে ওনাকে আমি কোথায় কবর দিব। তারপর শুনলাম যে ডিপার্টমেন্টের কাছ থেকে যে উনি দেহ দান করে গেছেন, উনি ইনস্ট্রাকশন দিয়ে গেছেন ওনারকে নিয়ে কি করতে হবে। ব্যক্তি জীবনে নিঃসন্তান আহমদ রফিক, স্ত্রীও মারা গেছেন 2006 সালে। শেষ ইচ্ছে অনুযায়ী মার্ক্সবাদী আদর্শে বিশ্বাসী আহমদ রফিকের মরদেহ শোক র্যালি নিয়ে হস্তান্তর করা হয় বারডেম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষকে। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। চাকরিতে পুনর্বহাল, হয়রানিমূলক মামলা প্রত্যাহার সহ 6 দফা দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে চাকরিচ্যুত ইসলামী ব্যাংকের কর্মকর্তারা। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল, দুর্ভোগে পড়েন যাত্রীরা। বেলা 11:30টার দিকে চট্টগ্রামের ফৌজদারহাট ক্যাডেট কলেজ এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত শত শত কর্মকর্তা এই কর্মসূচিতে অংশ নেন। পরে 12টার দিকে মানববন্ধনে অংশ নেওয়া কর্মচারীরা ফৌজদারহাটের সড়কে অবস্থান নিয়ে
অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। এই সময় বিক্ষোভকারীরা 6 দফা দাবি তুলে ধরে দ্রুত তা বাস্তবায়নের দাবি জানান। প্রায় 2 ঘন্টা অবরোধের পর কর্মসূচি শেষ হলে স্বাভাবিক হয় যান চলাচল। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। লোকসঙ্গীতে নতুন প্রতিভা অন্বেষণে মাছরাঙ্গা টেলিভিশনে আবার শুরু হলো সাউন্ড ফাউন্ডেশনের উদ্যোগে ও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় ম্যাজিক বাওয়ালিয়ানা 2025 এর 5ম সিজন। রাজধানী বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে ঢাকা পর্ব 2 এর অডিশন রাউন্ড অনুষ্ঠিত হয়েছে। বিচারকরা অডিশনে এবং সিলেকশন রাউন্ড থেকে 4 জন শিল্পীকে মেগা সিলেকশন রাউন্ডে ম্যাজিক কার্ড তুলে দেন। এভাবে সারা দেশ থেকে নির্বাচিত প্রতিযোগীরা ঢাকায় মেগা সিলেকশন রাউন্ডে অংশ নেবেন। এই বর্ণাঢ্য আয়োজন দেখতে চোখ রাখতে হবে মাছরাঙ্গা টেলিভিশনের পর্দায়। ম্যাজিক বাওয়ালিয়ানা ক্রিয়েটিভ ও ইভেন্ট পার্টনার মিডিয়াকম লিমিটেড এবং ওয়ার্ড্রোব পার্টনার বিশ্বরং। এবারে 5ম আসরের জন্য 22 আগস্ট পর্যন্ত সারা দেশ থেকে 38,000-এরও বেশি প্রতিযোগী রেজিস্ট্রেশন করেছেন। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। সাতান্নটি মুসলিম দেশ নিয়ে ন্যাটোর মতো জোট গঠনের পরিকল্পনা করছে পাকিস্তান। দেশটির পার্লামেন্টে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার সৌদি আরব ও পাকিস্তানের সামরিক চুক্তিটি বিস্তৃত হয়ে পশ্চিমাদের সামরিক ন্যাটোর মতো একটি শক্তিশালী সামরিক জোটে পরিণত হবে বলেও আশা করেন তিনি। একই ধরনের চুক্তি নিয়ে একাধিক আরব ও মুসলিম দেশ পাকিস্তানের সাথে আলোচনা করছে বলেও জানান তিনি। পাকিস্তানে গত মে মাসে অপারেশন সিঁদুর নামে হামলা চালায় ভারত। ওই সময় দুই দেশের মধ্যে 4 দিন ব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। পাক পররাষ্ট্রমন্ত্রী বলেন, যদি এখন চুক্তিটি থাকতো তাহলে পাকিস্তানের ভারতের হামলাটি সৌদির ওপরও হামলা হিসেবে বিবেচিত হতো। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার আটক অভিযাত্রীদের কারাগারে পাঠাতে চান ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতমার বেন গিভার। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় একথা জানান তিনি। গ্লোবাল এই মিশনে সুইডেনের নাগরিক পরিবেশ আন্দোলন কর্মী গ্রেটা থুনবার্গ, দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা নাতি, রাজনীতিবিদ মান্ডেলা ম্যান্ডেলা সহ 44টি দেশের 500 জন নাগরিক রয়েছেন। তাদেরকে আটক করে ইসরায়েলের আশদোদ বন্দরে রাখা হয়েছে। ফিলিস্তিনের যুদ্ধ বিধ্বস্ত গাজা উপত্যকার বাসিন্দাদের জন্য খাদ্য ও ঔষধ নিয়ে গাজার উপকূলের দিকে যাত্রা শুরু করে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা মিশনের অন্তর্ভুক্ত নৌযানগুলো। কিন্তু গাজা উপকূলে পৌঁছানোর আগে তাদের উপর হামলা ও নৌবহরে থাকা মানবাধিকার কর্মীদের আটক করে ইসরায়েলি নৌ কমান্ডাররা। দিয়ামনি ই কমিউনিকেশন আয়োজিত ও পদ্ম উদ্যোক্তা ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়েছে স্বপ্নজয়ী সম্মাননা উদ্যোক্তা মিট আপ 2025। রাজধানী মগবাজারের একটি রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে 21 জনকে সম্মাননা পুরস্কার তুলে দেন দিয়ামনি ই কমিউনিকেশনের চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান অপূর্ব। এ সময় উপস্থাপনা ক্যাটাগরিতে সম্মাননা পুরস্কার পান এটিএন বাংলা সংবাদ উপস্থাপিকা ভাবনা আহমেদ। এছাড়া পুরস্কৃত হয়েছেন এটিএন বাংলার অনুষ্ঠান বিভাগের উপদেষ্টা তাশিক আহমেদ। ধরনের আয়োজন করা হয় তখন ইন্সপায়ার হয়ে আমরা এবং কাজের গতিটা মনে হয় আরো দ্বিগুণ ভাবে বেড়ে যায়। নারীদের অংশগ্রহণের কথা যদি বলি, বারবারই বলা যেতে পারে যে আজও দেখতে পাচ্ছি নারীদের অংশগ্রহণটা কেমন। পুরুষের তুলনায় হয়তো বা নারীদের অংশগ্রহণটা অনেক সময় বেশি, এবং নারীদের অবদানের কথা বলতে গেলে হয়তো আজকের এই আয়োজন শেষ করেও আমরা শেষ করতে পারবো না। খেলার খবর। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি পরিচালনা পরিষদ নির্বাচন নিয়ে চলছে একের পর এক নাটকীয়তা। এবার 3 দফা দাবিতে আলটিমেটাম দিলেন মোহামেডান ও আবাহনী সহ প্রার্থিতা প্রত্যাহারকারী ক্রীড়া সংগঠক ও কর্মকর্তারা। রোববারের মধ্যে তাদের দাবি মেনে না নিলে ঘরোয়া ক্রিকেট থেকে সরে দাঁড়াবেন বলে জানান তারা। পরাকার মানের রিপোর্ট।
বিসিবি নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই ঘনীভূত হচ্ছে নাটকীয়তা। এ পর্যন্ত তামিম ইকবাল সহ 17 জন হেভিওয়েট প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। বিসিবি নির্বাচনে নোংরামের বিরুদ্ধে ক্লাব, সংগঠক ও কাউন্সিলরদের ব্যানারে মোহামেডান ক্লাবে সংবাদ সম্মেলন করে নির্বাচিত প্রার্থীরা প্রত্যাহার করা ক্রীড়া সংগঠকরা নিজেদের দেয়া 3 দফা দাবি না মানলে ক্রিকেট থেকেই সরে দাঁড়ানোর ঘোষণা দেন তারা। 5 অক্টোবরের মধ্যে উত্থাপিত দাবি পূরণ না হলে সকল ক্লাব ও সংগঠকদের পক্ষে বৃহত্তর অসহযোগ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করছি। বিতর্কিত ইলেকশনের নীতি নকশা বাতিল করা না হলে আসন্ন কোন ধরনের ক্রিকেটে দেশের কোন ক্লাব অংশ নেবে না। বিসিবি নির্বাচনকে ঘিরে সমস্যা সমাধানে 3 দফা দাবিতে তারা জানান, পরিচালনা পর্ষদ নির্বাচনের সময় বাড়ানো, অ্যাডহক কমিটির মাধ্যমে নির্বাচন আয়োজন এবং বর্তমান নির্বাচন কমিশন কিংবা নতুন কমিশনের মাধ্যমে পুনরায় তফসিল ঘোষণা, এর মাধ্যমে নির্বাচনে সবার অংশগ্রহণ নিশ্চিত করা। চূড়ান্ত তালিকা আমরা দেখলাম যে 23 তারিখ 8টার সময় 6টি জেলার কাউন্সিলরের নাম নেই এখানে। তারপরে আশ্চর্যজনক হলো সত্য যে আমরা 2-3 দিন পরে দেখি যে এখান থেকে শুধু একটি জেলা বাদে সব জেলা কাউন্সিলরদের নাম আসে। তো এইরকম প্রক্রিয়া নির্বাচন করা এটা কি যুক্তিযুক্ত? তারপরে উপরন্ত হঠাৎ করে 15টি ক্লাব, সব জিনিস মিলে এই নির্বাচনটা কিন্তু একেবারে প্রশ্নবিদ্ধ। আমরা চেয়েছিলাম সমঝোতার মাধ্যমে দেশের ক্রিকেটের স্বার্থে। এর আগে বিসিবি নির্বাচন ঘিরে জেলা ও বিভাগীয় কাউন্সিলর তালিকায় সরকারি হস্তক্ষেপ সহ বিভিন্ন অভিযোগে মোহামেডান আবাহনীর মতো বড় ক্লাবের কাউন্সিলররা নির্বাচন বর্জন করেন। প্রার্থিতা প্রত্যাহারকারীরা জানান, দেশের ক্রিকেটের স্বার্থে সমস্যা সমাধানে তাদের চেষ্টা থাকলেও বিসিবির কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশের ওয়ানডে দলে প্রথমবারের মতো জায়গা পেলেন সাইফ হাসান। এশিয়া কাপে তিনি দলের পক্ষে সর্বোচ্চ রান করেছিলেন। এছাড়া নুরুল হাসান সোহানকে নিয়ে আফগানিস্তানের বিপক্ষে 16 সদস্যের ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। আগামী 8 অক্টোবর থেকে আফগানিস্তানের সাথে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। দলের নেতৃত্বে থাকছেন মেহেদী হাসান মিরাজি, ফিরেছেন নাজমুল হোসেন শান্ত, নাইম শেখ, হাসান মাহমুদ এবং নাহিদ রানা। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আগামী 8, 11 ও 14 অক্টোবর ওয়ানডে 3টি হবে। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। সংবিধান সংস্কার পরিষদ ও গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নে গুরুত্ব দিচ্ছে ঐকমত্য কমিশন, বদিউল আলম মজুমদার। কাল থেকে আবার সংলাপ শুরু। নির্বাচন বানচাল করতে পিআর এর দাবিতে আন্দোলন, মন্তব্য সালাউদ্দিনের। প্রশাসন সহ দেশের গুরুত্বপূর্ণ জায়গায় ইসলামপন্থী একটি রাজনৈতিক দলের সমর্থকদের বসানো হচ্ছে, অভিযোগ রিজভীর। ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নয় জামায়াতে ইসলামী, বললেন দলটির আমির। দ্বন্দ্ব বিভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। ফেব্রুয়ারিতে শেখ হাসিনার আমলের মতো প্রহসনের নির্বাচন করতে যাচ্ছে সরকার, মন্তব্য জিএম কাদেরের। ধর্মীয় ও সাম্প্রদায়িক রাজনীতি থেকে নারীদের সতর্ক থাকার পরামর্শ। এবং কেন্দ্রীয় শহীদ মিনারের সর্বস্তরের মানুষের ফুলেল শ্রদ্ধায় ভাষা সৈনিক আহমদ রফিককে শেষ বিদায়, জানাজা ছাড়াই বারডেম হাসপাতালে দেহদান। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।